এটিএম এর ভেতরে প্রতারকদের জাল, এটিএম এর ভেতরে প্রতারকদের জাল। যখন আপনি টাকা তুলতে যাচ্ছেন সেখান থেকেই টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, এমনটাই মারাত্মক অভিযোগ উঠে আসছে। আপনাদের জানিয়ে রাখবো, এটিএম এর ভেতরেই প্রতারকদের জাল। গ্রাহকরা টাকা তুলতে গেলেই লুট। প্রকাশ্যে এটিএম এর ভেতরে সিসিটিভি ফুটেজ। গ্রাহকদের সাহায্যের নামে প্রতারণা, গ্রাহকদের সাহায্যের নামে প্রতারণা, সেই ছবি উঠে আসছে। আসানসোলের ঘটনা, এটিএম এর ভেতরেই প্রতারকদের জাল। গ্রাহকরা টাকা তুলতে গেলেই লুট। প্রকাশ্যে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, সেই সিসিটিভি ফুটেজ। অভিযোগকারী তিনি ঠিক কি অভিযোগ করছেন শুনবো। কালকে আমি আসানসোল এক্সিস ব্যাংকে গিয়েছিলাম। এটিএমে যখন ঢুকলাম, দুটো মেশিন আছে, তো একটা মেশিনে ওরা কিছু কাজ করছিল, আর একটা পাশে মেশিন আছে, ওইটাতে আমি গেলাম আমার নিজের টাকা তোলার জন্য। তো তার বদলে ওরা বললো, দাদা इसमें नहीं उठेगा, इसमें आइए। তো আমার এটিএমটা আমার কাছ থেকে বললো সব কিছু करने का कोशिश किया, আমি जैसे হেল্প করতাম ওইরকম হেল্প করবার জন্য চেষ্টা করলো। তারপর আমার এটিএমটা বার করে একটা অন্য এটিএম ঢুকিয়ে দিল। ও একটা ফেক এটিএম ওরা ঢুকিয়ে দিল, আমাকে কোথার মধ্যে ফাঁসিয়ে দিল। সেই কোথাতে আমি ফেঁসে গেলাম, আর আমার এটিএমটা বার করে ওইটা করে নিল। আমার এটিএম নাম্বারটা, পিন নাম্বারটা আমার কাঁধের উপরে চেপে যেন পিন নাম্বারটাও দেখে নিল। মেসেজ যখনই 99,000 টাকার মেসেজ এসছে, আমি তখন ব্যাংকের ভিতরে গেলাম। ব্যাংকের ভিতরে গার্ডকে বললাম, গার্ড এসে পুরো দেখছে যে বলছে আপনার তো এই এটিএমটা পিন নাম্বার গলত আছে। আবার কোনো মতে টাকা উঠলো না। তখন আমি আবার ওইখান থেকে আবার সঙ্গে সঙ্গে আবার মেসেজ দেখছি, আবার 50,000 গায়েব। আবার ওই করে আমার 2 লাখ টাকা সঙ্গে সঙ্গে গায়েব। তখন ব্যাংকের ম্যানেজার তখন আমাকে বললো, যান দৌড়ে যান কানাডা ব্যাংকে, যেয়ে পরে আপনার অ্যাকাউন্ট। যিনি প্রতারিত হয়েছেন তিনি তার বক্তব্য শোনালেন, তার অভিযোগ শোনালেন, সেই ঘটনার পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলেন বক্তব্যের মধ্য দিয়ে। এই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন, সেই ছবিতে পরিষ্কার যে এটিএম এর ভেতরেই প্রতারকদের জাল। গ্রাহকরা টাকা তুলতে গেলেই লুট করা হচ্ছে প্রকাশ্যে। এটিএম এর ভেতরে প্রতারণার ছবি উঠে আসছে, আসানসোলের ছবি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, গোটা আসানসোল জুড়ে এই ছবিটা। জামতারা গ্যাং, গোটা আসানসোল জুড়ে এই ছবি উঠে আসছে। আমরা আরো বিস্তারিত যদি জানি, আমাদের সঙ্গে সিনিয়র এডিটর শুভ্রাংশু রয়েছে। শুভ্রাংশু, আসানসোল জুড়ে এই ঘটনা ঘটছে। দেখো, এই যে ছবিটা, এটা তো মারাত্মক একটা ছবি। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে একটা জিনিস, যে আসানসোল থেকে কিছুটা দূরই, মানে আসানসোল, তারপর রূপনারায়ণপুর, তারপর চিত্তরঞ্জন, তারপরে জামতরা। অর্থাৎ আসানসোল সাব ডিভিশন থেকে মাত্র 9 কিলোমিটার দূরে জামতরা। এবং এই জামতরা গ্যাং, যে জামতরা গ্যাংয়ের কথা বারবার বলা হয়, সেই জামতরা গ্যাংয়ের একটা জিনিস আমরা দেখতে পেলাম। একজন বয়স্ক ব্যক্তি গেল ওখানে কতগুলো কারখানা আছে, চিত্তরঞ্জন রেল, রূপনারায়ণপুর সেন্ট্রালে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছেন, এবং তারা যখন যাচ্ছেন ভিতরে এটিএম থেকে টাকা তুলছেন, সেই সময় যেটা হচ্ছে, কয়েকজন যুবক যারা এগিয়ে আসছেন, সাহায্য করতে এগিয়ে আসছেন। একটা এটিএম এর মধ্যে 2জন লোক, 3জন লোক ঢুকে যাচ্ছে একসঙ্গে, এবং তারপর করছে কি, সাহায্য করার নাম করে পাসওয়ার্ড দেখে নিচ্ছে। এটিএম এর ভিতরে যে জায়গা আছে, ওখানে একটা কোড নম্বর দেওয়া থাকছে, মানে ক্লোন করার মেশিন থাকছে। এই একইভাবে, এই যে ভয়ঙ্কর খবর, কেবল আসানসোলে কোনো একটা নির্দিষ্ট এটিএম নয়, এই যে জামতরা সন্নিহিত গোটা অঞ্চল জুড়ে এই রকম ভাবে একের পর এক টাকা লুটের যে খবরগুলো আসছে, তার একটা প্রত্যক্ষ প্রমাণ এটা সন্তু। একদমই তাই, আসানসোল জুড়ে এই খবর উঠে আসছে। এর আগেও আমরা একাধিক জেলায় দেখেছিলাম। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে শুভ্রাংশু। আমরা এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। কি খবর? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে খবর। কি খবর উঠে আসছে? এটিএম প্রতারণার খবর উঠে আসছে। আপনাদের জানিয়ে রাখবো, আসানসোলে এটিএম এ প্রতারণার অভিযোগ প্রকাশ্যে। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে চলে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একজনকে সাহায্য করার নামে তার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, তার এটিএম এর পিন জেনে নেওয়া হচ্ছে, এটিএম কার্ড ক্লোন করে নেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো উঠে আসছে। এই অভিযোগ গোটা আসানসোল জুড়ে, শুভ্রাংশু যেমনটা বলছিল, এবং জামতারা গ্যাং এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে। এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে বড় খবর,
রাজ্যের বড় হাসপাতাল, সব থেকে বড় হাসপাতাল এসএসকেএম, সেই এসএসকেএম এর স্ট্রেচার পাওয়া যাচ্ছে না। 8 ঘন্টা থেকে 1 ঘন্টা রোগীকে পড়ে থাকতে হচ্ছে এটা ওটা। স্ট্রেচারের অভাবে রোগীর পরিজনেরা তারা অভিযোগ করছেন। শুধু তাই নয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই বেহাল, একজন রোগীর পরিজন চোখে জল নিয়ে বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ড কোনো কাজে লাগে না। যেই বেসরকারি নার্সিংহোমে গিয়েছিলাম সেখানে বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড ছিঁড়ে ফেলে দিন, এর কোনো কাজ নেই। 40,000 টাকা দিয়েছি, আরো 90,000 টাকা বিল হয়েছে। এই স্বাস্থ্যের ছবি, যে স্বাস্থ্যের ছবি নিয়ে খোদ অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধিরা কি ছবি তুলে ধরছে, আমাদের প্রতিনিধি তনয়া কি ছবি তুলে ধরছে, দেখুন সেই ছবি। এসএসকেএম হাসপাতালে সেখানে এইরকম স্ট্রেচারের অভাব, দীর্ঘ একটা লাইন পড়েছিল, রোগীর পরিজনেরা তারা আসছিল কিন্তু স্ট্রেচার পাচ্ছিলেন না। টিকিট কাটা হচ্ছে এখানে, কিন্তু টিকিট কাটবার পরও কোনো রকমের কোনো পরিষেবা তারা পাচ্ছেন না। কার্যত রোগী হয়রানির ছবি এই এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতাল। সকালবেলা আসলাম, আসার পর বললো যে একটা ট্রলি রোড, তো ও বললো যে ট্রলি তো দেওয়া যাবে না, তো বললো যে গাড়ি কিনলে আসি। এবার আমি ওখান থেকে এখানে আমি 5 দমে গাড়ি কিনলে আসলাম। নিয়ে আসার পর তারপরে এখানে বসলো। এবার এখান থেকে ওদিকে নিয়ে যাবো, তাও ট্রলি দেয়নি। যে 4 বারে এখান থেকে ওই এতলি গেলাম, দিয়ে দেখেন এতক্ষণ ট্রলি নিতে আসছে। মানে আলটিমেটলি আপনি পেলেন এতক্ষণ বাদে? হ্যাঁ, কিন্তু পাইনি, এখনো পাইনি। না, সকালকার কথাটা বলছি। সকালে তো আমরা 9টার আগে গাড়ি দিই না, কি করে দেবো আপনাকে? তো আমরা এক এমার্জেন্সির জন্য দেওয়া হয়, যারা এমার্জেন্সি দেখাবে তাদের জন্য দেওয়া হয়। ওপিডি কেস 9টার থেকে দেওয়া হয়। নাকি স্ট্রেচারের সমস্যা রয়েছে, এমনকি চাদরে করে পর্যন্ত পেশেন্টদের নিয়ে যেতে দেখা গিয়েছে। এই সমস্যাটা কেন হচ্ছে? আমি কিন্তু এই জায়গাটায় বসে আছি, আমি এই এরিয়াটার কথা আমি বলতে পারি। আমি আউটে কি হচ্ছে আমি তো বলতে পারবো না দিদি। আমার কাছে যদি ওরকম কেস আসতো আমি সেটা নিশ্চয়ই সলভ করে দেখব। রয়েছি, এখনো পর্যন্ত স্ট্রেচারের ব্যবস্থা করা সম্ভব হয়নি। তবে যেমনটা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে, অর্থাৎ এখানকার যারা কর্মরত ব্যক্তিত্ব রয়েছেন তারা কিন্তু পরিষ্কার বলছেন যে স্ট্রেচার এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু কিছু কিছু সময় যারা পেশেন্ট পার্টি থাকেন তারা এখান থেকে স্ট্রেচার নিয়ে যান, যে স্ট্রেচারগুলো ঠিক সময়ে আর এই জায়গায় এসে পৌঁছয় না, যে কারণের জন্য সমস্যা হচ্ছে, যে কারণের জন্য হয়রানি হচ্ছে। তবে এখনো অনেকে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু চাইছেন মূলত যে স্ট্রেচারটা যাতে তারা পায়, রোগীকে যাতে তাড়াতাড়ি তারা সেখানে অ্যাডমিট করতে পারেন, যাতে তাড়াতাড়ি তারা সেখানে ভর্তি করতে পারেন। ওয়াসিম আহমেদের সঙ্গে তনয়া ঘোষ, রিপাবলিক বাংলা, এসএসকেএম কলকাতা। শহর কলকাতার বুকে সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে এসএসকেএম হাসপাতালের নাম সবার প্রথম উঠে আসে। সেই এসএসকেএম হাসপাতাল চত্বরে এলে বোঝা যায় কত মানুষ কত রকমের সমস্যা নিয়ে এখানে হয়রান হচ্ছেন। রোগীর পরিবাররা তারা দীর্ঘদিন ধরে, প্রায় 2 থেকে 3 মাস ধরে রোগীকে নিয়ে এই গাড়িতে করে তারা ঘুরে বেড়াচ্ছেন। যেই গাড়িটার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, এই সেই ট্রলি গাড়ি তাদের কাছে এটাই একমাত্র এখন এদের জন্য ভরসা। হাসপাতালে বেড তারা পাচ্ছেন না, তারা যেমনটা বলছেন যে এই রকম ভাবে এই গাড়িতে করেই পেশেন্ট কার্ড তারা নিয়ে আসছেন এবং এখানে এই রকম ভাবে পেশেন্টকে তারা রাখছেন। বিশ্বজিৎ হালদার হালদারের কাছে আপনারা গিয়েছিলেন? পেশেন্টের কথা বলতে গিয়েছিলেন, উনি আমাদের এই লেটারটা করে দিয়েছিলেন। আচ্ছা, আজ অবধি এই লেটারটা কিন্তু খুলে দেখেননি ওনারা। আচ্ছা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথ দাস এমএলএ এবং তার দপ্তর থেকে কিন্তু এই চিঠিটা নিয়ে এসছেন পেশেন্টের যারা পরিজনরা রয়েছেন তারা, এবং রোগীর পরিজনরা নিয়ে এসেছিলেন একটাই কারণে, কারণ তারা আশা করেছিলেন হাসপাতালে নিয়ে আসার পর সুপারকে যখন দেখাবেন তখন সেই মুহূর্তে তাদের পেশেন্টকে ভর্তি করানো সম্ভব হবে এই আশাতে। কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু এইরকম ভাবে ঘুরে বেড়াচ্ছেন। এটা হাতে রাখুন। এবং এখানে এসে যখন আপনারা সুপারের সঙ্গে কথা বলেছেন তখন তারা কি বলেছেন? সুপার বলছে ডাক্তার যা বলবে সেটাই হবে, আমরা কিছু বলতে পারবো না। এই এমএলএ টিকিট নিয়ে আমরা কিছু আমরা অভিযোগ নিতে পারবো না। আবার বললে 1 মাস পরে নিয়ে আসবে, আমরা আবার ভর্তি করবো। আমরা নিয়ে যাচ্ছি আর আনছি, আবার বলছে মোটা হোক, শরীর স্বাস্থ্য ফিরুক। কিন্তু আমার পেশেন্টের কন্ডিশন এত খারাপ, সে মোটা হবে কি করে? 40 বোতল ব্লাড চলে গিয়েছে, আনি আর ওই ফিরিয়ে নিয়ে চলে যাই, কোনো মেডিসিনও দেয় না, খালি বলে ড্রেসিং করো। একদিন ছাড়া বাড়ি থেকে আমরা মেয়ে ছেলে ড্রেসিং করছি, আর্থিক সহায়তা সেরকম নেই, কিন্তু ব্লাড শেষ হয়ে যাওয়ার কারণে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তাহলে ওই মানুষটা বিনা ওষুধে ড্রেসিংয়ের উপরে কি করে সারতে পারে অত বড় একটা ঘা? যে খরচাটা গরিব মানুষের উপর সম্ভব হচ্ছে না। আছে, ভর্তি না করলে ম্যাম আমরা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কে কি করবে? ডেলিভারি করে ছেড়ে দিই, কোনো হসপিটাল নিচ্ছে না। আমরা এমন জঙ্গল ঝাড়ের মধ্যে আমি থাকি, সেখানে লোকের পরিষেবা ভালো নয়, আর বাচ্চাটা নিয়ে আমি বুকে করে ঘুরছি। নেই বলে আমরা বেশি হ্যারাস হয়ে যাচ্ছি। কিভাবে এরকমভাবে চোখে জল আপনারা ফেলছেন, কিন্তু পরিষেবা পাওয়া এটাই সব থেকে বড় বিষয়। এখানে বিজিয়ে আসছে, ওনারা দেখছে এই তোমরা বাড়ি নিয়ে যাও, ওইরকম রক্ত বার হবে, ওই রকম গন্ধ হবে, ড্রেসিং করো, ড্রেসিং করে রাখো।
যখন ওর সুস্থ হবে গন্ধে টেকা যাবে না, সারাদিনে 10টা 8টা করে কাপড় পাল্টাতে হচ্ছে। নিয়ে এসে তো ফিরে যাচ্ছি। আজকে এখন এমার্জেন্সি নিয়ে যদি ওনারা কিছু করে, এই রুগী যে হসপিটালে নিয়ে তারা বলছে বিজি হসপিটালের রুগী আমরা তো নেবো না। যার জন্য আমরা চাইছি যে অন্য হসপিটালে যে কোনো রকম আমরা ভর্তি করে দিই, অন্তত কিছু না অন্তত ট্রিটমেন্টটা পাক। আমরা চাইছি না যে এখন সুস্থ হয়ে যাক, অন্তত ট্রিটমেন্টটা পেলে তো ধীরে ধীরে সুস্থ হবে। ট্রিটমেন্ট না পেলে তো আমার রুগী মারা যাচ্ছে এখানে। পরবর্তী সময়ে যে এই পেশেন্ট যদি ভর্তি এখনই না নেওয়া হয় বা এখনো পর্যন্ত যদি পরিষেবা স্বাভাবিক না করা হয় বা তাকে অ্যাডমিট না করা হয়, ভর্তি নিয়ে পরিষেবা যদি ইমিডিয়েটলি সেই সার্ভিস বা সেই পরিষেবা না দেওয়া সম্ভব হয়, তাহলে হয়তো অনেক বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। এই আশঙ্কায় কিন্তু পরিবারের সদস্যরা করছেন এবং একই সঙ্গে তারা আর্জি জানাচ্ছেন যে করেই হোক না কেন এই রোগীকে ভর্তি নেওয়া হোক অথবা তাকে রেফার সার্টিফিকেট দেওয়া হোক।